মিডিয়া সাইট, সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক এবং তাদের এটা মূল কোম্পানি মেটা, তারা সম্প্রতি ঘোষণা করেছেন, একটি ভিডিও বার্তায় মেটার প্রধান মার্ক জুকারবার্গ জানিয়েছেন যে খবরের স্বাধীনভাবে সত্যাসত্য যাচাই করা, ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং বলে যে ব্যবস্থা 2016 সাল থেকে তাদের চালু ছিল, সেটা তারা আর চালু রাখছেন না। অতঃপর প্রশ্নটা যেটা দাঁড়ায়, তাহলে খবরের সত্যি মিথ্যে যাচাই করবে কি শুধু শ্রোতা বা পাঠক? শুরুতে এটা বলা দরকার যে এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। প্রধানত দুটো মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান দেখেন, একটা ইউটিউবের মাধ্যমে, যার মালিক হচ্ছে গুগল, এবং দ্বিতীয়ত ফেসবুকের মাধ্যমে, যার মালিক হচ্ছে মেটা। এইগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের জীবনে প্রচুর কাজে লাগে, প্রচুর পরিবর্তন এনেছে, সবই সত্যি, কিন্তু এগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এরা ব্যবসার জন্য কাজ করে, লাভের উদ্দেশ্যে ব্যবসা করে। এদের মাধ্যমেই আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আমি এদের জ্ঞান দেওয়ার অধিকারী নই। এরা না থাকলে আমার এই অনুষ্ঠান, আমার বক্তব্য আপনাদের কাছে পৌঁছতো না, ফেসবুক বা ইউটিউব না থাকলে। এরা কিভাবে নিজেদের ব্যবসা করবে না করবে সে বিষয়ে আমি কিছু বলছি না। আমি যেটা এখানে বলতে চাই সেটা হচ্ছে, আমরা দর্শকরা, শ্রোতারা, পাঠকরা, আমরা কি খবরের সত্যি মিথ্যে যাচাই করা ছেড়ে দেব? এটা খবর সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি, নিউজ সম্পর্কে আমাদের যে ধারণা, তা প্রচুর পরিবর্তন সম্প্রতিকালে এসেছে, এটা আমরা সকলেই। আজকে আমাদের তথ্য এবং খবর, ইনফরমেশনই খবর নয়, ইনফরমেশন থেকেই খবর তৈরি হয়। ইনফরমেশন এবং খবর যখন আমাদের কাছে প্রবলভাবে সোশ্যাল মিডিয়া নির্ভর, বন্যার মতো, স্রোতের মতো আমাদের ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রতি মুহূর্তে, তখন একথা স্মরণ করার প্রয়োজন আছে যে খবর জিনিসটা আমাদের জীবনে কি ছিল, কি হতে পারত, কিভাবে ভাবা হয়েছে মাত্র কিছুদিন আগে পর্যন্ত। খবর, আমরা খবর কে বলছেন তার উপর তার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে। রাস্তায় যখন একটা কথা আমরা শুনি, আলগা একটা কথা শুনি, পথে ঘাটে চলতে, বাসে, ট্রামে, রেল স্টেশনে, চায়ের দোকানে, তখন আমরা কে বলেছে, আমরা প্রথম কথা যেটা জিজ্ঞাসা করি, কে বলেছেন? যদি বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য সূত্র হয়, অমুকে বলেছেন, তাহলে আমরা তাকে মান্যতা দিই। আজকে বৃষ্টি হবে, কে বলেছে? হঠাৎ করে কোনো গণৎকার রাস্তায় দাঁড়িয়ে মনে করেছেন আজকে শীতকালে বৃষ্টি হওয়ার কথা নয়, মনে করেছেন আজকে বৃষ্টি হবে, তিনি বললে তো আমরা বিশ্বাস করি না। আমরা আবহাওয়া দপ্তরকে বিশ্বাস করি, যারা অঙ্ক কষে অনেক তথ্য জোগাড় করে তার উপর ভিত্তি করে একটা মোটামুটি বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে পারে। হাত গোনা ভবিষ্যৎবাণীতে তো আমরা বিশ্বাস করি না, আমরা বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত পূর্বাভাসে বিশ্বাস করি। খবরের এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা সোশ্যাল মিডিয়া অনেকটাই হরণ করে নিয়েছে। অনেকেই বলছেন যে এই যে সিদ্ধান্ত ফেসবুকের, যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট যাচাই করা, ফ্যাক্ট চেকিং তারা উঠিয়ে দিচ্ছেন, অনেকে এটাকে স্বাগত জানাচ্ছেন। ফেসবুক নিজে এটা কি যুক্তিতে করেছে, যুক্তিটা কিন্তু ফেলনা নয়, যুক্তিটা শোনার মতো। যুক্তিটা হচ্ছে এই যে ফ্যাক্ট চেকিং তো করে বিশেষ বিশেষ কিছু ব্যক্তি বা বিশেষ বিশেষ কিছু সংস্থা করে, তো ফ্যাক্ট চেকিং এর নামে তাদের যেটা নিজস্ব বায়াস, তাদের যেটা নিজস্ব দৃষ্টিভঙ্গির যে একদিকে ঝুঁকে পড়া পক্ষপাত, সেটা ফ্যাক্ট চেকিং এর মধ্যে চলে আসছে। এটা তো আমরা সত্যি সকলে জানি, আমরা প্রত্যেকেই তো তাই শুনতে ভালোবাসি যা আমরা বিশ্বাস করি। আমাদের ভোটের ফলাফলের পূর্বাভাস যে মেলে না বহু ক্ষেত্রে, তার কারণটা তো এই, আমরা যা ভাবি, বিশ্বাস করি, যা হলে ভালো হয় বলে মনে হয়,
সেই সংক্রান্ত সব আওয়াজগুলো, নয়েজগুলো আমাদের কানের কাছে পৌঁছে, আমরা সেগুলো গ্রহণ করি। বাকি যা কিছু আমাদের কানে পৌঁছচ্ছে, মস্তিষ্কে পৌঁছচ্ছে, যা আমাদের বিশ্বাসের পরিপন্থী, বিশ্বাসের উল্টো দিকে যায়, তাকে আমরা গ্রহণ করি না। এটা মানুষের স্বাভাবিক স্বাভাবিক তাদের সাইকোলজি, স্বাভাবিক তাদের মনের চলন, কিছু করার নেই। খবরের ক্ষেত্রে ছিল, আমরা তাই বিশ্বাস করতে ভালোবাসি যে আমরা শুনি। সেই জন্য আমাদের কি শোনানো হবে, যা আগে প্রথমে খবরের কাগজ, পরবর্তীকালে রেডিও আসার পর বেতার মাধ্যম রেডিও, তার পরবর্তীকালে টেলিভিশন এবং বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ায়, তারও পরবর্তীকালে ডিজিটাল মিডিয়া, যারা দায়িত্বশীল ডিজিটাল মিডিয়া, তারা তার উপর কিছু রাশ টানে সবসময়। যে কেউ যা কিছু বললেই সেটা খবর হয়ে যায় না। কে বলছেন, সেটা বিশ্বাসযোগ্য কিনা, তা এই যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করে না হতো। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গণতান্ত্রিক, অতি গণতান্ত্রিক একটা পরিবেশ রয়েছে, যেহেতু সেখানে সকলেই যা লিখতে পারেন। আজকে একটা বড় কাগজের সংবাদপত্রের যিনি সম্পাদক, তিনিও ফেসবুকে একটা কথা লিখলে তার কথারও যা মূল্য, যিনি কোনোদিন খবরের সঙ্গে কোনো সংস্রব নেই, সারা জীবন মিথ্যা কথা বলে বেরিয়েছেন, তিনিও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, তিনিও লিখে দিতে পারেন। আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে, সেখানে কি আমরা এমন জায়গায় এসে পড়লাম? ধরা যাক কেউ একজন লিখলেন 1948 সালের 30শে জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী নামে এক ব্যক্তি নাথুরাম গডসে নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিলেন, এটা কেউ লিখলেন। এখনকার সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষ বলছেন যে আমরা সত্যাসত্য যাচাই করব না, আমরা এটা ছেড়ে দেবো কনজিউমারের উপরে। তার মানে ব্যাপারটা যে দাঁড়াচ্ছে বা যা দাঁড়াতে পারে থিওরিটিক্যালি, সেটা হচ্ছে এই যে যদি কেউ লিখে দেন যে 1948 সালের 30শে জানুয়ারি মোহনদাস করমচাঁদ গান্ধী নামে এক ব্যক্তি নাথুরাম গডসে নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করেছিলেন, এবং সেটা অধিকাংশ মানুষ সেটাই বিশ্বাস করে, সেটাই ঠিক বলে মনে করে, তাহলে কি আস্তে আস্তে সেটাই সত্যের মর্যাদা পেয়ে যাবে? গডসে গান্ধীকে মারেননি, গান্ধী গডসেকে মেরেছেন, এই আখ্যানটাই কি মানুষ বিশ্বাস করবে? এটাই কি সত্য হয়ে দাঁড়াবে? এর উত্তর আমার কাছে জানা নেই। উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে আজকে এই আলোচনায় বসিনি, উত্তর আমার জানা নেই। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সূত্র ধরে আমি যেখানে যেতে চাইছি সেটা হচ্ছে এই যে, তাহলে কি সোশ্যাল মিডিয়াকে আমি কতখানি মর্যাদার আসনে, কতখানি বিশ্বাসের জায়গায়, কতখানি কি বলবো, যেটাকে বলা যেতে পারে কতখানি যেকে আমি মনোপ্রাণ দিয়ে বিশ্বাস করি, সেই আসনে বসাবো। যখন সোশ্যাল মিডিয়া একথা ঘলে আমরা খবরের সত্যাসত্য যাচাই করছি না, করব না, তার কারণটা বলেও দিয়েছেন কর্তৃপক্ষ। সেই সত্যাসত্য যাচাইয়ের নামে অন্যদের বায়াস চলে আসছে। যে কথা বলেছেন জুকারবার্গ নিজে, সেটা হচ্ছে এই যে I hope most rational people are asking themselves why removing fact checking is necessary for the speech and expression. ঠিকই, সত্যি, সমস্ত রেশনাল মানুষ তো সে কথা জিজ্ঞেস করছেন। তার উত্তরে তিনি তারা বলছেন যে এটা যত ট্রাস্ট তৈরি করেছে ফ্যাক্ট চেকিং, তার থেকে বেশি বিশ্বাস ভঙ্গ করেছে। অর্থাৎ এর ফলে 16 সাল থেকে চলে আসা, গত 8-9 বছর ধরে চলে আসা এই ব্যবস্থা, মোটের উপর লাভ কিছু হয়নি। অন্য ব্যবস্থা তারা যে চালু করছেন, তারা সেখানে বলছেন যে এর ফলে তারা মনে করছে কমিউনিটির যে নজরদারি থাকবে, সামগ্রিকভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সমাজের যে নজরদারি থাকবে, সেটাই যথেষ্ট। যে কথা তারা বলছেন, আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, সেটা ফেলনা নয়। কোন দেশে, আমাদের দেশেও উদ্যম মাঝে মাঝে নেওয়া হয়েছে, সরকার যদি ফ্যাক্ট চেকিং এর দায়িত্ব নিয়ে নেয়, সরকারি সংবাদ সংস্থা যদি বলে তারা ফ্যাক্ট চেকিং করে যেটা দেবে সেটাই সত্য, তাহলে
নিউজের স্বার্থ কতটা রক্ষিত হয়, যে খবরের কর্তব্য মানুষের কাছে সঠিক তথ্য পরিবেশন করা, মানুষের কাজে লাগবে এমন তথ্য পরিবেশন করা, বিকৃত না করা, সব তথ্য চেপে না রাখা। শুধু সরকার যদি ফ্যাক্ট চেকিং এর দায়িত্ব নেয় তাহলে সেটা কতটা হবে তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। একই সঙ্গে এটাও ঠিক, যেমন সরকার দায়িত্ব নিলে তাদের সরকারের বায়াস, সরকার যা বলতে চায় তা চলে আসার সম্ভাবনা, তেমনি ব্যক্তিরও কিছু বায়াস থাকে, প্রত্যেক প্রতিষ্ঠানের কিছু বায়াস থাকে, এবং সেই বায়াস তাদের কাজকে, তাদের দৃষ্টিভঙ্গিতে প্রভাবিত করে। কিন্তু মোটের উপর ফ্যাক্ট চেকিং থাকবে কি থাকবে না, এই প্রশ্নটার উত্তর যদি আমরা এই আমাদের অনুষ্ঠানে এই পর্বে এসে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি, থাকা উচিত কি উচিত নয়, তাহলে আমার এবং ফোর্থ পিলার উইথ দ্য পিপলের দ্বিধাহীন উত্তর হচ্ছে থাকা উচিত। যে কারণে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমি ওষুধের বিজ্ঞাপন দেখে ওষুধ না খেয়ে ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে আলাদা একটা ফি দেই, তার বিনিময় ঠিক করি যে ডাক্তার যে বলে দেন সেই ওষুধটা খাবো। ঠিক একই কারণে খবরের ক্ষেত্রে ফ্যাক্ট চেকিং থাকা উচিত। যদি সত্য অসত্য, ঠিক ভুল, সত্যি মিথ্যা এর দায় তথ্য যে পরিবেশন করছে সে না নেয়, সে ব্যবহারকারীদের উপর ছেড়ে দেয়, অর্থাৎ কিনা ভোটে যদি নির্ধারিত হয় কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে কি হতে পারে তা নিয়ে দার্শনিকরা অনেক আলোচনা করেছেন। পোস্ট ট্রুথ এরাতে আমরা চলে এসেছি, এরকম কথা অনেক বলা হয়, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সায়েন্স অনেক কথা বলা হয়। সে সমস্ত বিষয়ে যাওয়ার আমার না দক্ষতা আছে না যোগ্যতা আছে। আমি শুধু এটাই বলবো, একজন প্রায় 4 দশকের সংবাদ কর্মী হিসেবে এটা বলবো, তাতে সংবাদের স্বার্থ রক্ষিত হয় না, সমাজের স্বার্থ রক্ষিত হয় না। 1948 সালে 30শে জানুয়ারি কে কাকে খুন করেছিলেন, গান্ধী গডসেকে না গডসে গান্ধীকে, এটা ভোটে নির্ধারিত হতে পারে না। এটা যদি ভোটে নির্ধারিত হয় তাহলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যবসা করেন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবসার সুবাদে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করেন বা করার কথা ভাবেন বা রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকেন, তাদের সকলের সুবিধে। সেই রাজনৈতিক ক্ষমতা আবার সোশ্যাল মিডিয়াকে ব্যবসা করার সুযোগ করে দেয়, সেই সোশ্যাল মিডিয়া আবার সেই রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় থাকার ক্ষেত্র প্রস্তুত করে দেয়। এই যে চক্র, এই চক্রের মধ্যে কিন্তু আমার আপনার কোনো স্থান নেই। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিন্তু এই চক্রের নির্ণায়ক নই, আমরা এই চাকার মধ্যে ঘুরছি। একটা কথা আমি আপনাদের ভেবে দেখার অনুরোধ করি, আমি নিজেও ভাবি, এই যে আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি, আমি নাম করছি না কোনো বিশেষ সোশ্যাল মিডিয়ার, এই যে ঘন্টার পর ঘন্টা আমরা ব্যবহার করতে পারি, নাচ দেখছি, গান দেখছি, যার খাবার পছন্দ খাবার দেখছি, যার পলিটিক্স পছন্দ পলিটিক্স দেখছি, যার পর্নোগ্রাফি পছন্দ সে পর্নোগ্রাফি দেখছেন। এই যে আমরা এটা করতে পারি, এর বিনিময়ে আমরা কি দিচ্ছি? এত বিনোদন, এত আনন্দ, এ তো বিনা পয়সায় আর কিছুতে পাওয়া যায় না। সামান্য একটা সিনেমা দেখতে যান হলে, সিনেমা হলে পয়সা দিতে হয়, এক কাপ চা যে আমাদের তৃপ্তি দেয়, ইউটিলিটি দেয়, দোকান থেকে কিনে খেতে হয়, টাকা লাগে। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া লিখতে আপাত দৃষ্টিতে কোনো টাকা লাগছে না, শুধু একটা নেট কানেকশন আমার রয়েছে, হাতে একটা ডিভাইস রয়েছে। তাই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সব প্রত্যক্ষ তো কিছু পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া প্রোভাইডার যারা আর কি, যারা আমাদের সোশ্যাল মিডিয়া দিচ্ছেন, কর্তৃপক্ষ মালিক, তারা তো কিছু পাচ্ছে না আমার থেকে। তাহলে তারা এতখানি জিনিস আমাকে বিনা পয়সায় দিচ্ছে কেন? উত্তরটা কিন্তু সরল এবং অত্যন্ত জটিল একই সঙ্গে। উত্তরটা হচ্ছে এই যে তারা কি কমোডিটি বিক্রি করছে, কি পণ্য তারা বিক্রি করছে। উত্তরটা হচ্ছে আমার সময়টাই তাদের পণ্য, ওটাই তারা কিনে নিচ্ছে, ওটা নিয়েই তারা ব্যবসা করছে।
এই যে আমি 2 ঘন্টা ধরে রিল দেখছি ক্রমাগত, বা 2 ঘন্টা ধরে ক্রমাগত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যাচ্ছি, এর সুবাদে আমার পছন্দ অপছন্দ, অভ্যাস, আমি কোথায় থাকি, কি খাই, কি পড়ি, কি আমার পছন্দ, সব তারা জেনে যায়। এই জানাটাই তাদের ব্যবসার পুঁজি, আমার অ্যাটেনশনটাই তাদের ব্যবসার মূলধন। আমি তাদের, আমার অগোচরে আমি নিজে তাদের সার্ভিস পাচ্ছি মনে করে আসলে আমি তাদের সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি। এই 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 যুক্তি বা এই ভাবনা যদি আপনি সঠিক বলে মনে করেন, যদি আপনাদের সঠিক বলে মনে হয়, তাহলে সম্ভবত আপনি বা আমরা এই সিদ্ধান্তেই উপনীত হব যে খবর জানার জন্য, তথ্য জানার জন্য সোশ্যাল মিডিয়াটা চমৎকার এক্সপেরিমেন্ট, যেটা 10-15 বছর ধরে চলেছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। মানুষকে খবর জানাতে, খবরকে মানুষের কাজে লাগাতে যে ভূমিকা অতীতে ক্লাসিক্যাল মিডিয়া পালন করেছিল, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, ডিজিটাল মিডিয়ার একাংশ নিশ্চিতভাবে এখনো পালন করে চলেছে, সাধারণভাবে বৃহৎ কর্পোরেট চালিত সোশ্যাল মিডিয়া সে ভূমিকা পালন করছে না। একটা বিরাট এক্সপেরিমেন্ট, সমগ্র মানব জাতিকে নিয়ে, এতখানি সময় নিয়ে, এত বেশি মানুষকে নিয়ে, এত ধরনের উপাদান নিয়ে এত বড় মার্কেটিং এর এক্সপেরিমেন্ট, এত বড় সোশ্যাল মিডিয়া সায়েন্সের কোন এক্সপেরিমেন্ট পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো হয়নি। আমাদের বোধহয় এটাই মেনে নেওয়া ভালো, এই বিরাট এক্সপেরিমেন্টটা মানুষের উপকারে আসতে ব্যর্থ হয়েছে। তার মানে এটা নয় যে আগামীকাল থেকে এটা বন্ধ হয়ে যাবে, তার মানে এটাও নয় যে, আবারও বলছি শেষ পর্বে এসে অনুষ্ঠানের, বৃহৎ অতি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা কিভাবে চলবে, তাদের ব্যবসায়িক স্বার্থ কিভাবে চালাবে, তা আমার কথা মতো হবে না, আপনার কথা মতো হবে না। কিন্তু আমি আপনি যদি এটা জানি, যা কিছু স্রোতের মতো ভেসে আসছে তা সত্য নয়, বহু মানুষ বিশ্বাস করতে পারেন 1948 সালে স্বাধীনতার পর, স্বাধীনতার অব্যবহিত পর মহাত্মা গান্ধী যখন অনশন করছিলেন বেলেঘাটার, কলকাতার বেলেঘাটা হায়দারি মঞ্জিলে, তখন সেই অনশনের পর তার অনশন ভঙ্গ করিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে। বিশ্বাস করতে খুব ভালো লাগে, কলকাতা, গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর মতো যার কথা বহু লোকে শোনেন, তিনি এই কথা বলেছিলেন একবার। সবই খুব ভালো, অসুবিধা শুধু একটাই যে রবীন্দ্রনাথ মারা গিয়েছেন তার 7 বছর আগে, 41 সালের 8ই আগস্ট। মৃত্যুর 7 বছর পরে এসে কাউকে ফলের রস খাওয়ানো সম্ভব নয়। এখন এই তথ্য, এর সত্যি মিথ্যা যাচাইয়ের ভার যদি জনসভায় হাত তুলে নির্ধারিত হয় যে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন কিনা মহাত্মা গান্ধীকে অনশন ভাঙানোর জন্য, অধিকাংশ মানুষ যদি বলে, হাত তুলে বলে হ্যাঁ রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে 47 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী অনশন ভঙ্গ করিয়েছিলেন, তাহলে সেটা সত্যি হয়ে যাবে না। সত্যি মিথ্যা, তথ্যগত সত্যি মিথ্যা অন্তত মানুষের ধারণা নিরপেক্ষ, তার থেকে ইন্টারপ্রিটেশন, তার ব্যাখ্যা, তা নানা রকম হতে পারে। মহাত্মা গান্ধী অনশনের ফলে কি প্রভাব পড়তো স্বাধীনতা সংগ্রামের উপর, ব্রিটিশ শাসকদের উপর, তা নিয়ে নানা রকম ব্যাখ্যা চলতে পারে। কিন্তু অমুক সালে অমুক তারিখ থেকে অমুক তারিখ অমুক মানুষটি অনশন করেছিলেন, এই তথ্যের ঠিক ভুল, সত্যি মিথ্যে ভোটে নির্ধারিত হতে পারে না। আমাদের এই ভাবনা, আমার ব্যক্তিগত, আমার নিজের কথা আমি এটা বলেই আজকে অনুষ্ঠান শেষ করতে চাইছি যে এটা মহৎ, বিশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শিক্ষণীয় এক্সপেরিমেন্ট ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর জানানোর। সেই এক্সপেরিমেন্টটি বিশাল
প্রচুর টাকা ব্যয়িত হয়েছে, তাতে প্রচুর মানুষ প্রচুর সময় দিয়েছেন। এই স্কেলে কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট পৃথিবীর ইতিহাসে হয়নি। কিন্তু ফ্যাক্ট চেকিং যদি সেখানে না থাকে, সত্য মিথ্যা নির্ধারণের কোনো দায়িত্ব যদি কেউ না নেন, তাহলে সেই এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয়েছে, এটা মেনে নেওয়াই ভালো। আমি নিজে তাই মনে করছি। কেন আমরা ওই লিফলেট থেকে ইতিহাস না জেনে বই পড়ি? তার কারণ একটা বই একজন লিখেছেন, অনেকে দেখেছেন, পড়েছেন, তাতে ভুল থাকলে প্রতিবাদ করেছেন, সংশোধিত হয়েছে। কেন আমরা সংবাদপত্রকে বেশি বিশ্বাস করি এখনো হোয়াটসঅ্যাপ একটা মেসেজের? একটা সংবাদপত্রে একটা লেখা যখন ছাপা হচ্ছে কাগজে, সেটা একজন রিপোর্টার লিখছেন, একজন সাব এডিটর সেটাকে প্রাথমিকভাবে দেখছেন, বড় খবর হলে তারা উচ্চতর পদাধিকারী কেউ দেখছেন, সেটা হেডিং করার সময় আরেকজন কেউ দেখছেন, এডিটর দেখছেন, ছাপা হচ্ছে, অন্তত ৩-৪ জন সেই জিনিসটা পড়ছেন। তাতে যদি এইরকম একটা ভুল থাকে যে গডসে গান্ধীকে মেরেছিলেন, ৪ জনের কারণে কারোর চোখে পড়বে। কিন্তু যেখানে সবাই রাজা, আমাদের এই সোশ্যাল মিডিয়ার রাজত্বে, যে যা লিখছেন সবাই 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 সত্যি, সবাই সমান, যেখানে অর্থনীতির বিষয় ক্লাস 8 পাস করা বা পাস না করা একজন ব্যক্তি যা জানেন, অমর্ত্য সেনও তাই জানেন, সেই ক্ষেত্রকে বিশ্বাস করার কারণ নেই। আমাদের সমাজে, আমাদের দর্শনে, আমাদের প্রাচীন প্রজ্ঞায় বহুবার আছে, বহু কথা আছে। ওই মুড়ি মিশ্রের এক দর যে দেশে, সে দেশ থেকে যে শিষ্যকে দ্রুত চলে যেতে বলেছিলেন গুরু, ঠিক সেই রকম সোশ্যাল মিডিয়াতে মুড়ি মিশ্রের এক দর, তাই সেখান থেকে যারা খবরের সন্ধানী, তাদের বোধহয় এখন আস্তে আস্তে সরে পড়া ভালো।